ধান ক্ষেতের মধ্যে ভারত হলো পুশিং করতেছে বাংলাদেশে, এবং এই ক্ষেত্রে তিনজন মন্ত্রী বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন ওইখানে লেথাল উইপনে যে হত্যাকাণ্ড হয় এটা বর্ডার কিলিং না, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন এটা সত্য নয়, সেটা আমরা প্রত্যাখ্যান করছি। দ্বিতীয়ত শামা ওয়াহেদ, উনি একজন প্রতিমন্ত্রী, উনি যে বক্তব্য দিয়েছেন যে তাদেরকে 12টা চিঠি দেওয়া হয়েছে, তারা রেসপন্স করে নাই। তা আমরা মনে করব যে রেসপন্স যদি না করে তাহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরো একটু নতজানু থেকে সরে সঠিক পররাষ্ট্রনীতি উদ্যোগ নেওয়া সরকারকে প্রয়োজন। ওই একটা চিঠিতে সাথে সাথে শেখ হাসিনাকে একটু ফেরত চাওয়া প্রয়োজন। লাস্ট যিনি ডক্টর জাহেদ একটি বক্তব্য দিয়েছেন, সেখানে উনি বলেছেন সীমান্ত হত্যা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা সর্বত এই বক্তব্য প্রত্যাখ্যান করছি, কারণ আপনার সীমান্তে যখন উত্তেজনা হচ্ছে, সেখান থেকে অবৈধ বাংলাদেশি বলে আমাদেরকে পাঠানো হচ্ছে বাংলাদেশে, তাহলে উনি যে বক্তব্য দিয়েছেন এটা শুধু ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এখানে বাংলাদেশের মানুষের জীবন সংগ্রাম, বাংলাদেশের সার্বভৌমত্ব জড়িত রয়েছে। আমরা সরকারকে বলবো দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য, এবং 32টা জেলায় ইনশাআল্লাহ একযোগে পুরো বাংলাদেশের সীমান্তে আমরা প্রতিবাদ সমাবেশ করব, মানব প্রাচীর তৈরি করব। বাংলাদেশ আবার দেখিয়ে দিবে 71 সালে যেভাবে হলো আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, তেমনিভাবে এই সময়ে যদি কোনো রাষ্ট্র, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে চায়, আমরা হলো আমাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সীমান্ত রক্ষা করব। আমি সীমান্ত এলাকায় গিয়েছিলাম, শূন্য রেখায় যেটা, সেখানে হলো ধান ক্ষেতের মধ্যে ভারত হলো পুশিং করতেছে বাংলাদেশে, এবং খুবই মানবেতর জীবনযাপন করছে তারা, যেখানে হলো তারা বাংলাদেশিদের কাছে খাবার চাচ্ছে, কেউ পানি চাচ্ছে। তো সেখানে আমরা যেটা দেখেছি, বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ জানাবো বা পরামর্শ দেব, বিজিবিকে শক্তিশালী করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বিজিবিতে ড্রোন ডেপ্লয়মেন্ট হয়েছে, বিভিন্ন নতুন ভেহিকল, পেট্রোল কার ডেপ্লয়মেন্ট করেছে সরকার। প্রায় 60,000 বিজিবি হলো বর্ডারে ডেপ্লয়মেন্ট হয়েছে। আমরা মনে করি সরকার আরও শক্তিশালী পদক্ষেপ নেবে, কারণ আমাদের বিজিবিকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে পুশিং রোখা আমাদের সম্ভব নয়। দ্বিতীয়ত যে বিষয়, আমরা পুরো বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো যে সীমান্ত এলাকায় আপনারা বাংলাদেশের পক্ষ থেকে একটা মানব প্রাচীর তৈরি করেন। এই মানব প্রাচীর ভেদ করে যাতে ওই পার থেকে কোনো সন্ত্রাসী, স্মাগলিং অথবা যারা চোরাচালান করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যথাযথ ভূমিকা নেবেন, এবং আমরা আশা করব সরকার এই বিষয়ে উদ্যোগ নেবে। তবে আমি যেটা দেখে এসেছি, সরকারের ভূমিকা সীমান্তে খুবই অপ্রতুল, এবং সরকার সীমান্তে নজরদারির ক্ষেত্রে খুবই স্বল্প ভূমিকা পালন করছে। কেন্দ্রে আছি, সচিবালয়ের এলাকায় আমরা আছি, সে এলাকায় এই অবস্থা। তো আগে আপনারা জানেন 2001-06 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন একটা কথা প্রচলিত ছিল যে আমরা তো কারেন্ট বলে থাকি, কারেন্ট তো যায় না, মাঝে মাঝে আসে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে সেই জমানায় আবার ফেরত নিতে চাচ্ছেন কি না আমাদের কাছে ঠিক পরিষ্কার না। এখন এই বিষয়ে খুব অল্প কয়েকটা কথা বলি। এটা একটা অত্যন্ত সিরিয়াস বিষয়, কারণ এই চামড়া এবং চামড়ার সাথে সংশ্লিষ্ট এই শিল্পটা, যেটাকে আপনারা শিল্প বলছেন, আমি মনে করি যেটা এখনও আমাদের দেশে শিল্প হতে পারে নাই, এবং শিল্প হতে না দেওয়ার পেছনে এটা একটা গভীর ষড়যন্ত্রযুক্ত। কেন? কারণ এটা আপনি এই আলোচনাটা যখন আমরা করছি, আপনারা বলেছেন জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভূমিকা, কিন্তু আমাদের এই অঞ্চলের সংস্কৃতি এবং ইতিহাসকে বাদ দিয়ে আমরা এই আলোচনা করতে পারবো না। আমরা কিন্তু 47-এর আজাদি, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ভূখণ্ডটা পেলাম এবং একটা স্বাধীন রাষ্ট্র হয়েছি, এই পাওয়ার মধ্য দিয়ে কিন্তু এই যেটা আমাদের একটু আগে সম্মানিত একজন বক্তা বললেন যে এখানে কাঁচামালের কোনো অভাব নাই, এই শিল্পের জন্য যেটা কাঁচামাল প্রয়োজন সেটার কোনো অভাব নেই। এটা আমরা কি, এবং এই কাঁচামালের যে অভাব নাই, এই অভাব না থাকার পেছনে আমাদের সরকারেরগুলোর কোনো ভূমিকা নাই। এটা এমনিতেই প্রাকৃতিকভাবে আমাদের এখানে কাঁচামালের কোনো অভাব নাই, কারণ এখানে গরুর কোনো অভাব নেই। এবং এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণে গরু আছে, এবং আমরা গরু জবাই করতে গেলে আমাদেরকে পিটিয়ে মারা হয় না, এটা কিন্তু আমরা লড়াই করে রক্ত দিয়ে অর্জন করেছি। ফলে আমাদের এই চামড়া শিল্পে আমাদের পৃথিবীতে রোল মডেল হতে পারার কথা ছিল, কিন্তু এটা আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র। এবং আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে খুলনা এবং যশোর দিয়ে প্রচুর পরিমাণে কাঁচা চামড়া আসলে পাচার হয়ে যায়, এবং এটার সাথেই হচ্ছে সম্পর্ক যে কেন আমাদের এখানে চামড়া শিল্প দাঁড়াচ্ছে না। যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, যেখানে মানে পিটিয়ে মেরে ফেলা হয় গরুর মাংস ভক্ষণ করার কারণে কিংবা গরু জবাই করার কারণে, সেই দেশে
ওই যে যেটাকে আপনারা বলেন যে এলডাব্লিউজি যেটা মানে আন্তর্জাতিক একটা সনদ, ট্যানারির জন্য একটা আন্তর্জাতিক সনদ, এই ধরনের এলডাব্লিউজির সনদপ্রাপ্ত ট্যানারি শিল্প কয়টা? 139টা। আমাদের দেশে কয়টা? মাত্র 6টা, এখন 4টা। তাহলে এই যে 4টা বা 6টা আর ওই দেশে 139টা, আপনার কাছে কি মনে হয় এটা খুব প্রাকৃতিক একটা ব্যাপার? এটার পেছনে গভীর রাজনীতি যুক্ত আছে। এবং এই যে 6টা, এই 6-এর বাইরে বা 4-এর বাইরে আর উঠা যায় না। এটার সাথে আমাদের দেশের প্রো ইন্ডিয়ান যারা ব্যবসায়ী আছে, যে সরকারগুলো আছে, তাদের একটা আতাত থাকাটা অস্বাভাবিক কিছু না। তারাই চায় না আমাদের দেশে চামড়া শিল্পটা মানে আরও সমৃদ্ধি অর্জন করুক এবং এর মধ্য দিয়ে আমাদের আলেমোলামারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক, এটা তারা চায় না। এ কারণেই এইখানে চামড়া শিল্পের যে এখন নাকি 200-300 টাকায় চামড়া বিক্রি হয়, কাঁচা চামড়া। এটা ভাবা যায়? যে দেশে আমরা চামড়ার জুতা কিনি হাজার হাজার টাকা দিয়ে, চামড়াজাত পণ্য কিনি হাজার হাজার টাকা দিয়ে, সেই দেশে কাঁচা চামড়ার দাম নাই। এবং এইটা হলো আপনি পাট শিল্পকে এখানে যেভাবে ধ্বংস করা হয়েছে, একইভাবে চামড়া শিল্পকেও একইভাবে ধ্বংস করা হয়েছে। পাট শিল্প আমাদের দেশে আমরা কাঁচা পাট রপ্তানি করি, কিন্তু এখানে পাট শিল্প নাই, সমস্ত কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে আমরা কাঁচা পাট, কাঁচা চামড়া ভারতে পাচার হচ্ছে, চীন হচ্ছে নামমাত্র মূল্যে কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বিশ্ববাজারে ঢুকতে পারছি না। এবং এটার সাথে এই যে আমি বললাম যে একটা ভূরাজনৈতিক ষড়যন্ত্র, এটাকে কিন্তু বাদ দিয়ে আমরা আলোচনাটা করতে পারবো না। ফলে আপনাদের এই 5টা দাবির সাথে আমি সম্পূর্ণ একমত। শুধু একটু একটা মন্তব্য করতে চাই যে আপনারা বলছেন লেদার কলেজ, আমি মনে করি এখানে একটা লেদার বিশ্ববিদ্যালয় থাকা উচিত। এবং আমাদের যে আলেম ওলামা সহ মাদ্রাসার যে শিক্ষার্থীরা অসম্ভব পরিশ্রম করে এখনও এই রুগ্ন শিল্পটাকে বা চামড়ার বাজারটাকে টিকিয়ে রেখেছে, তাদের পেছনে সরকারকে এসে দাঁড়াতে হবে। আপনারা যদি দেখেন গার্মেন্টস শিল্পে আমাদের বছরে যে আয় হয় তার 3/1 আবার ওই আমদানি করার ক্ষেত্রে মানে খরচ হয়ে যায়। তুলা আমদানি সহ অন্যান্য জিনিসপত্র আমদানি করতে, কাঁচামাল আমদানিতে যা আপনি আয় করেন তার 1/2 ব্যয় হয়ে যায়। তাহলে যে শিল্পটা আমদানি নির্ভর, সেই শিল্পকে যদি আপনি এত প্রণোদনা দেন, তাহলে যে শিল্পের, আমাদের এই চামড়া শিল্পের ইয়ের কিন্তু কোনো দরকার নাই, কাঁচামাল কিন্তু এখানে মানে কাঁচামালের কোনো অভাব নাই, সেই শিল্পের এই অবস্থা থাকবে কেন? এই অবস্থা থাকতে পারে না। আপনাদের 5 দফা দাবির সাথে আমি সংহতি জানালাম এবং লেদার ফাউন্ডেশন সামনে আলোচনাটা আরও এগিয়ে নেবে, আমি একমত যে এটা শুধুমাত্র ঈদের মৌসুমের আলাপ হলে চলবে না। সর্বশেষ একটা কথা বলি, এই যে এখন তো চামড়া নিয়ে আপনারা আলাপ করছেন, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে পশুর হাটগুলো যে বসছে, এটা কিন্তু আমাদের সরকারের রাজস্ব ঘাটতি আছে। রাজস্ব ঘাটতি থাকলেও তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হাবিজাবি কার্ড তারা দিচ্ছে, কিন্তু রাজস্ব ঘাটতিটা কিন্তু থাকতো না যদি আমরা এই চামড়া শিল্পটাকে 10 থেকে 15 বিলিয়নের ডলারের একটা শিল্পে পরিণত করতে পারতাম, এক। আর দ্বিতীয় হচ্ছে এই যে পশুর হাটগুলো ইজারা দেওয়া হচ্ছে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে সরকার কিন্তু এখানে শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, কারণ বিএনপির দলীয় লোকদেরকে বা তাদের দলের সিন্ডিকেটের মধ্যে থাকা লোকেদেরকে এই পশুর হাটগুলো ইজারা দেওয়া হচ্ছে এবং তারা রাজস্ব, যেটা এর মধ্যে দিয়ে সরকার রাজস্ব হারাচ্ছে। শুধুমাত্র কেরানীগঞ্জের একটা পশুর হাটে 2 কোটি টাকা রাজস্ব সরকার কম পাচ্ছে। এবং আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, সারা দেশের পশুর হাটগুলো যদি আপনি জরিপ করেন, দেখবেন প্রত্যেকটা গরুর হাট থেকে 3 থেকে 4-5 কোটি টাকা করে সরকার রাজস্ব হারাচ্ছে, এই যে নিজের দলীয় লোকদেরকে, দলীয় ক্যাডারদেরকে এই ইজারাগুলো দেওয়ার মাধ্যমে। এবং এখানে এটা কিন্তু কোনো দরপত্র হচ্ছে না, এখানে মানে দরপত্রে কাউকে অংশগ্রহণই করতে দেওয়া হচ্ছে না, তারা ভয়ভীতি দেখাচ্ছে। ইউএনওরা, আপনি যদি কথা বলেন, ইউএনওরা বলবে ভাই আমরা এখানে মারামারি চাই না, ওরা নিয়ে যাচ্ছে, ওরা নিয়ে যাক। ইউএনও, ডিসি তারাও হচ্ছে এখানে বিএনপির দলীয় ক্যাডারদের কাছে জিম্মি হয়ে গেছে। ঢাকা শহরের এমন একটা ইজারা নাই, এমন একটা পশুর হাট নাই যেখানে বিএনপি দলের লোকজনরা প্রায় জোর করে এই পশুর হাটগুলোর দখল নিয়েছে এবং সেখান থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, তারা দেদারসে চাঁদাবাজি করছে। এইভাবেই কিন্তু তারেক রহমানের পরিকল্পনাই হচ্ছে এটাই তার সেই মাস্টার প্ল্যান, যার মধ্যে দিয়ে উনি দেশ পরিচালনা করছেন। তো আর কথা বললাম না, আপনারা অনেক কষ্টে আছেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।